নমস্কার, স্বাগতম সকল দর্শককে। আজ পজিটিভ বার্তার বিকাশ টকশো এর স্বাস্থ্য বিষয়ক পর্বে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি শুধুমাত্র একজন নারীর শরীরকেই প্রভাবিত করে না, তার মনের মধ্যেও প্রভাব ফেলে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই বিষয়টি নিয়ে। হোমিওপ্যাথিক চিকিৎসায় এই রোগটি কিভাবে সারানো সম্ভব সেই নিয়ে। রোগটি কি, কিভাবে হয় এবং তার চিকিৎসা কি এবং তার প্রভাবই বা কি, সেই বিষয়গুলি নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর বিপ্লব দত্ত মহাশয়। ওনার সাথেই আজ আমরা এই স্বাস্থ্য বিষয়ক বিশেষ পর্বটি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার। নমস্কার। প্রথমে আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইছি, পিসিওডি কি এবং এটি মেয়েদের শরীরে কিভাবে প্রভাব ফেলে? পিসিওডি একটা পিওরলি গাইনোকোলজিক্যাল সমস্যা, যেটা ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা পিসিওএস, ওভারিয়ান সিনড্রোম। এই সমস্যাটি তৈরি হয় মেয়েদের মধ্যে। সাধারণত এটা শুরু হয় কিশোর বয়সের শেষের দিকে অথবা বয়স 20-র কাছাকাছি সময় এর অনসেট শুরু হয়। এই রোগটি অ্যাকচুয়ালি কী? এই পিসিওডি শব্দটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পলি মানে অনেক, সিস্টিক মানে ফ্লুইড কন্টেনিং ব্যাগ, ওভারি বুঝতেই পারছেন ডিম্বাশয়, এবং সেখানে একটা রোগ তৈরি হয়। অর্থাৎ মেয়েদের শরীরের দুদিকে দুটো ওভারি থাকে বা ডিম্বাশয় থাকে, সেই ডিম্বাশয়ের উপরে ছোট ছোট জলবিন্দুর মতো একাধিক অনেক পলিসিস্ট থাকে, সিস্ট থাকে। সেই জন্যই রোগটার নামকরণ হয়েছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এখন এই রোগে কিছু সিমটমস লক্ষ্য করা যায়। যখন পেশেন্ট আসেন ডাক্তারবাবুর কাছে ভিজিটে, তখন আমরা কিছু পার্টিকুলার সিমটমস লক্ষ্য করতে পারি। প্রথম সিমটম হচ্ছে যে ইররেগুলার পিরিয়ডস, অর্থাৎ পিরিয়ডের যে টাইম টেবল, 28 থেকে 32 দিনের যে টাইম টেবল, সেই টাইমটা অনেক লেট হয়ে যায়। কখনো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস বা 2 মাস অবধি এরকম পিরিয়ড পিছিয়ে যায়। তো সেইটা প্রথম সিমটমস লক্ষ্য করা যায়, যেটাকে আমরা অ্যামিনোরিয়া বলি আমাদের পরিভাষায়। এর সঙ্গে দেখা যায় যে পেশেন্ট কমপ্লেন করে যে ব্রণর একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, একনি ভালগারিস, প্রচুর পরিমাণে ব্রণ, যেটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এবং ডার্কেনিং অফ দ্য স্কিন কালো একটা ছোপ হয়ে যাওয়া বা একটা গ্লেজ হারিয়ে যাওয়া, ঔজ্জ্বল্য হারিয়ে যাওয়া, সেটা লক্ষ্য করা যায়। তার সঙ্গে দেখা যায় যে অবাঞ্ছিত লোম তৈরি হয় মেয়েদের মুখে, বিশেষ করে বিয়ার্ড অ্যান্ড মুস্টাচে দেখা যায় যে অবাঞ্ছিত লোম তৈরি হচ্ছে। এই সিমটমসগুলো দেখার পরে আমরা কিছু টেস্ট করি, কিছু হরমোনাল অ্যাসে করা হয়, যেখানে দেখা যায় যে সেরাম অ্যান্ড্রোজেন লেভেল ভীষণ হাই থাকে, এবং এটা কনফার্মেটিভ হয় আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে। আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা এই পলিসিস্টিকের পুরো ক্লিয়ার ছবিটা আমরা বুঝতে পারি এবং তখন একটা ডায়াগনোসিস করা হয়। এরপরে পার্টে আসে ম্যানেজমেন্ট, যে কীভাবে এটাকে ম্যানেজ করা হয়। তার আগে আসি কারণ, হয় কেন। এই রোগটা হওয়ার বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ দেখা যায় জেনেটিক ফ্যাক্টর। একটা পার্টিকুলার জিন যদি সে ক্যারি করে, তাহলেই পলিসিস্টিক ওভারি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। এই পলিসিস্টিক ওভারির জিন একটা বড় ফ্যাক্টর, অর্থাৎ তার বাড়ির কারণ রয়েছে, সেক্ষেত্রে এটা ক্যারি ফরওয়ার্ড হয় এবং সে প্রকোপ লক্ষ্য করা যায়। দ্বিতীয় কারণ হচ্ছে লাইফস্টাইল মেনটেনিং। আমরা আজকের দিনে যে লাইফস্টাইলে পৌঁছেছি, ভেরি ডেঞ্জারাস ওয়ান, যে সেই লাইফস্টাইলে আমরা রাত্রি 2টোয় শুতে যাই, সকাল 10টায় ঘুম থেকে উঠি। এটা একটা আমাদের ইররেগুলার ফুড হ্যাবিট, যেমন হচ্ছে আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অনেক বেশি খাই, হেলদি ফুডগুলো আমরা এড়িয়ে যাই। বিশেষ করে ট্রান্স ফ্যাট, এগুলো নেওয়ার প্রবণতা আমাদের অনেক বেশি। প্রসেসড ফুডে ট্রান্স ফ্যাট থাকে, সেই জন্য এই ধরনের একটা বিষয় লক্ষ্য করা যায়। এবং এই রোগে একটা পার্টিকুলারলি একটা সিমটমস লক্ষ্য করা যায়, যে এই ফ্যাট ডিপোজিশন পেটের অ্যারাউন্ডে হয়, পেটের চারপাশে হয়। তার একটা পার্টিকুলার নাম আছে আমাদের পরিভাষায়, অ্যাপল শেপেড অ্যাবডোমেন। সেটা হলে আমাদের কিন্তু সন্দেহ গাঢ় হয় যে সম্ভবত সে পিসিওডিতে ভুগছে। এইগুলো বললে মূল কারণ। এবং রিসেন্ট একটা স্টাডি এসছে
যে যদি শরীরের কোথাও ক্রনিক ইনফ্লামেশন অর্থাৎ পুরাতন প্রদাহ দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে কিন্তু পিসিওডির সাসেপ্টেবিলিটি অনেকটা বেড়ে যায়। এটা কিন্তু লক্ষ্য করা যায়। সেই জন্য আমরা এই টেস্টগুলো করাই এবং কনফার্ম করি যে এই রোগটি পিসিওডি তৈরি হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, পিসিওডি আর পিসিওএস এর মধ্যে পার্থক্যটা কি? দুটো প্রায় সেম। পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অ্যান্ড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস সিনড্রোমস মিনস সিমটম কমপ্লেক্স। যখন পেশেন্ট শুধুমাত্র একটি সিমটম নিয়ে আসে আমরা এটা পিসিওডি বলতে পারি। যখন সিমটম কমপ্লেক্স অর্থাৎ একাধিক সিমটম নিয়ে আসে তখন সেটা আমরা পিসিওএস বলতে পারি। দুটো একই প্রায়। এই রোগের পিছনে যে কারণগুলি আপনি বললেন যে লাইফস্টাইল বা জিনগত কোনো কারণ থাকতে পারে, বিশেষ করে লাইফস্টাইল যদি পরিবর্তনের মধ্য দিয়ে রিকভারি করতে হয় কাউকে, তাহলে কি ধরনের পরিবর্তন আপনারা সাজেস্ট করেন? লাইফস্টাইল পরিবর্তন করতে গেলে প্রথম তিনটে বিষয় ভাবতে হয়। প্রথম ভাবনা হচ্ছে যে হেলদি ফুড, ব্যালেন্সড ডায়েট, যেটার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস, ভিটামিন সবগুলি থাকবে। আমরা বলি যে প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস খেতে, ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে যেতে, অর্থাৎ রেড মিট, চিজ, বাটার এগুলো এড়িয়ে যেতে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে, অন্তত 2.5 থেকে 3 লিটার ওজন অনুযায়ী জল খাওয়া উচিত, আর কোনো খাবার স্কিপ করা উচিত নয়, বিশেষত ব্রেকফাস্ট স্কিপ করা উচিত নয়। ব্রেকফাস্ট স্কিপ করলে সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। দ্বিতীয় হচ্ছে ওয়েট মেনটেন। দেখা যায় যে যদি এই ধরনের সমস্যায় মাত্র 5 থেকে 10% ওয়েট সে কমাতে পারি, অর্থাৎ কারো যদি 60 কিলো ওজন হয় 3 থেকে 6 কিলো ওজন যদি কমাতে পারি, এর সিমটমস কিন্তু হিউজলি রিডিউসড হয়ে যায়, মানে সিমটমস থাকেই না প্রায়। আর এটা যেহেতু একটা ক্রনিক প্রবলেম, তাই এই হেলদি বিষয়গুলোকে তাকে মেনটেন করতে হয়। একটু এক্সারসাইজ করা, বিশেষ করে মর্নিং ওয়াক করা, একটু সান এক্সপোজার হওয়া এবং হেলদি ফুড, এগুলো কিন্তু এই রোগের প্রাদুর্ভাবকে অনেক অংশে কমিয়ে দেয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় পিসিওডি কিভাবে নিয়ন্ত্রণ বা উপশম করা সম্ভব? এই ট্রিটমেন্টের ক্ষেত্রে ধরুন দুটো পার্ট আছে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট পার্ট, যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম, এই ম্যানেজমেন্ট পার্ট। আর একটা হচ্ছে মেডিসিনাল পার্ট। এই মেডিসিনাল পার্টে দেখা যায় যে হোমিওপ্যাথিক ল মেনে যে ট্রিটমেন্টটা হয় তাতে কিন্তু মিরাকুলাস রেজাল্ট পাওয়া যায়। যেমন আপনাকে আমি বলি যে পিসিওডি একটা প্রবণতা, এটা একটা ক্রনিক স্টেট, এটা একবারে চলে যায় এরকম ঘটনা কিন্তু হয় না, লাইফস্টাইল মেনটেন করতেই হয়। এবং কিছু পার্টিকুলার মেডিসিন আছে যে মেডিসিনগুলোকে এর সিমটমসগুলোকে হিউজ পরিমাণে রিডিউস করে। যেমন হচ্ছে ইরেগুলার পিরিয়ডসটা নর্মাল হয়ে যায়। বেশ কিছু ওষুধ আছে হোমিওপ্যাথিক ল মেনে, কোনো পার্টিকুলার ওষুধের নাম বলাটা উচিত হবে না, অনেকেই হয়তো কিনে খেতে চাইবে, কিন্তু সেটা উচিত নয় একদমই। আমাদের যে ল আছে সেই ল মেনে যদি ট্রিটমেন্ট করা হয়, মেনলি যে ওষুধগুলো আসে সাধারণত ক্যালকেরিয়া কার্ব বলে ওষুধ আছে, থাইরয়েডিনাম বলে ওষুধ আছে, থুজা বলে ওষুধ আছে, সাইলেসিয়া আছে, ক্যালকেরিয়া ফস, এরকম হিউজ ওষুধ আছে। কিন্তু আমার মতে যে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধগুলো খাওয়া উচিত, এবং এই প্রবণতা কিন্তু হিউজলি রিডিউসড হয়ে যায়। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে এই চিকিৎসায় ওষুধ নির্বাচনের পদ্ধতিটা কেমন হয়? ব্যক্তিভেদে কি আলাদা আলাদা করে করা উচিত? হ্যাঁ, এটাই হোমিওপ্যাথিক ল, যে ব্যক্তিভেদে আলাদা হয়ে যায়। ধরুন দুটো পিসিওডির পেশেন্ট একই রকম সিমটমস নিয়ে আসছে, কিন্তু এখানে দুটো ওষুধ আলাদা হতে পারে। কিভাবে হতে পারে? সিমটমস মিলছে, কিন্তু আমাদের ল অনুযায়ী যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের ডিফারেন্স থাকে। কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দিই। কেউ মাছ খেতে ভালোবাসে, কেউ ডিম খেতে ভালোবাসে, কারুর নীল রং প্রিয়, কারুর লাল রং প্রিয়। এই ক্ষেত্রে ডিফারেন্স হয়ে যায় যে একটা ওষুধের মানুষের ওষুধ যা হবে সেটা সিলেক্টেড, অন্য মানুষের সঙ্গে সেটা মিলতেও পারে, নাও পারে, এভাবেই সিলেকশন করা হয়। পিসিওডির তে ভোগা মেয়েদের জন্য খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন আপনি বলছিলেন, সেটা আজকের এই ব্যস্ততার দিনে তারা কিভাবে মেনটেন করবেন? একটা যদি প্রিলিমিনারি ডায়েট বলে দেন, বিশেষত সবাই তো এখন হয় স্কুল কলেজে যায়, নইলে অফিস যায়, সেটা কিভাবে করবে? দেখুন, আমি প্রথম এই কথাটা বলার আগে একটা জায়গায় আসি, যে এই পিসিওডি হলে বা নর্মালি আমাদের একটা স্লিপ হাইজিন মেনটেন করা উচিত। অর্থাৎ রেগুলার
একটা নির্দিষ্ট সময়ের ঘুম কিন্তু আমাদের জন্য প্রয়োজন এবং সিস্টেমিক একটা ঘুম কিন্তু আমাদের প্রয়োজন, যার ফলে আমরা বলি যে সকালে উঠুন, যে 6টা হতে পারে, ম্যাক্সিমাম 7টা হতে পারে, তারপর আপনি জল খান এবং আপনি এক্সারসাইজ করুন বা মর্নিং ওয়াক করুন, তারপরেই আপনার ব্রেকফাস্টটা গ্রহণ করা উচিত। সেই ব্রেকফাস্টে যেটা হওয়া উচিত, প্রথম ব্রেকফাস্ট অনেক ভারী হওয়া উচিত, হোল গ্রেন খাবার, তার সঙ্গে একটা লিন প্রোটিন অর্থাৎ ডিম, সকালবেলায় তো মাছ বা মাংস চিকেন খাওয়া সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে, ডিম খাওয়া যেতে পারে, পিনাট বাটার খাওয়া যায়। এখন ব্রেডের মধ্যে কেউ যদি ব্রেড খায় তাহলে হোল গ্রেন ব্রেড পাওয়া যায়, ব্রাউন ব্রেড পাওয়া যায়, সেই ব্রাউন ব্রেড, পিনাট বাটার, এগ, এর সঙ্গে সিজনাল যে ফ্রুটস, এই ফ্রুটসগুলো সে সকাল শুরু করতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে সে দুপুরের খাবারের মধ্যে যেটা আসে, লাঞ্চে যেটা আসে, সেটা হচ্ছে যে আমাদের মেনলি আমরা ভাত খাই অর্থাৎ কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট আমরা খাই এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস, চিকেন বা ফিশ, রেড মিটটা এড়িয়ে যাওয়া উচিত। তার সঙ্গে দই, বিশেষত আমরা বলি টক দই খেতে, তাতে পেটের যে আমাদের ব্যাকটেরিয়াল ফ্লোরা আছে সেটা খুব ভালো থাকে এবং হজম খুব ভালো হয়। তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল যেন কন্টিনিউয়াস, চা কফি, বিশেষ করে প্রসেসড যে খাবারগুলো আছে সেগুলো যাতে এড়িয়ে যায় স্ন্যাক্স হিসাবে। বিকেলে অ্যাজ ইট ইজ যেমন ফল, সিজনাল ফ্রুটস, ব্যালেন্স ডায়েটের মধ্যে কলা অবশ্যই পড়ে, কলা সুপার ফুডের মধ্যে পড়ে, তো কলা চলতে পারে, অ্যাপেল চলতে পারে, বিভিন্ন ধরনের লেবু চলতে পারে। আবার রাত্রে অ্যাজ ইট ইজ যেমন আমরা খাই নর্মালি, রুটি বা সবজি বা চিকেন, এভাবে চলতে পারে। এই চিকিৎসা কতদিনে কার্যকর হয় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কি এর দেখা দিতে পারে? হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, যেটা থাকে সেটা খুব মিনিমাম, সেটা নেগলিজেবল এবং সেটা সময় সময় কমে যায়। এর যেহেতু এটা একটা ক্রনিক প্রবলেম, এর ইন্টেন্সিটির উপরে নির্ভর করে যে এটা কতদিনে এটা অনেকটা আমরা কন্ট্রোলে আনতে পারবো। এখন যদি একটা হিউজ ইন্টেন্সিটিতে পৌঁছে যায় বা হিউজ পরিমাণে একটা জায়গায় পৌঁছে যায় তখন একটু সময় লাগে, কিন্তু একদম যারা আর্লি ইন্টারভেনশন আমরা করতে পারি, একদম প্রথম দিকে আর্লি ইন্টারভেনশন করতে পারি, খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি এটাকে একটা কন্ট্রোল জায়গায় আনা যায়। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে। পিসিওডির কারণে সন্তান ধারণের সমস্যা হলে হোমিওপ্যাথিক কি কার্যকরী হয়? একদম 100% হয়। পিসিওডির অ্যাকচুয়ালি যে বিষয়টা হয়, ওভুলেশন হয় না, মানে ওভারি ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে আসে না, যার ফলে টোটাল যে আমাদের হরমোনাল যে সিস্টেম, সেই সিস্টেম ব্রেকডাউন হয়, যার জন্য এগুলো এই ঘটনা ঘটতে থাকে এবং মেল হরমোন অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায়। সেই জন্য যারা কনসিভ করতে চায়, পিসিওডি থাকলে তাদের কনসিভে কিন্তু সমস্যা তৈরি হয়। কিন্তু যেহেতু রোগটা অনেক আগে তৈরি হয়, অনসেট হয়, শুরু হয়, যেমন বললাম যে কিশোর বয়সের আগে পরে এবং 20 অ্যারাউন্ড বয়সে হয়, তাই আগে থেকে ট্রিটমেন্টটা করা উচিত বলে আমার মনে হয়, যার ফলে এই ট্রিটমেন্ট যদি শুরু করা যায় তার প্রেগনেন্সি আসতে বা কনসিভ করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, দর্শকদের জন্য আপনি কি বার্তা দিতে চান যারা পিসিওডি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে? দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই রোগটি আজকের দিনে খুবই কমন, প্রায় 50% ভোগার একটা সম্ভাবনা তৈরি হয়। লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল মেনটেন করুন, হেলদি খাবার খান, আর যদি কোনো রকম সিমটমস লক্ষ্য করেন, যা যা সিমটমস বললাম, আর্লি ইন্টারভেনশন করার জন্য আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন, খুব তাড়াতাড়ি এটা রিলিফ হয় এবং এটা লং টার্ম ইফেক্টগুলো কিন্তু কমানো যায়। এর লং টার্ম ইফেক্ট কিন্তু মারাত্মক, ডায়াবেটিস আসতে পারে, হার্টের রোগ আসতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং আরেকটা বিষয় যে জেস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ পিসিওডি আছে, সে যদি কনসিভ করে পেটে বাচ্চা থাকাকালীন অবস্থায় তার সুগার আসতে পারে। সুতরাং এটা আর্লি ইন্টারভেনশন করার জন্য আমি অনুরোধ করবো সবাইকে। আর্লি ইন্টারভেনশন যদি করা যায় তাহলে এই লং টার্ম ইফেক্টগুলো কিন্তু কমানো যায়। আপনারা শুনলেন ডক্টর বিপ্লব দত্ত মহাশয়ের কথা। পিসিওডি চিকিৎসায় হোমিওপ্যাথি কতখানি কার্যকর সে নিয়েই আজকে ছিল আমাদের বিকাশ টকশোয়ের বিশেষ পর্ব, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা। আশা রাখি আপনাদের এই আলোচনার মধ্য দিয়ে অনেকখানি আপনারা বুঝতে পারলেন যে পিসিওডি দুশ্চিন্তার কারণ অবশ্যই, কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে এটিকে ডিটেক্ট করা যায় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে দিয়ে অনেকখানি এটি নিরাময় করা সম্ভব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভিটির সঙ্গে থাকুন। নমস্কার।